শিক্ষার্থী, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নিশানদারা ফুলবাড়ী স্টুডেন্ট কলেজ। আমার বিষয় পরিণতি ও সুশাসন। আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় একটু আছি। আজকের আলোচ্য বিষয় পরিণতি সুশাসনের পঞ্চম অধ্যায়, নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার। নাগরিকের অধিকার, কর্তব্য ও মানবাধিকার। প্রথমেই আমি আজকে আলোচনা করতে যাচ্ছি নাগরিক কারা, কাকে নাগরিক বলবো, কিভাবে চিনব, নাগরিকের শ্রেণী ইত্যাদি। তোমরা পড়ার টেবিলে খাতা কলম ধরো, আমি এক একটা করে পয়েন্ট আকারে দিয়েছি, দেখো তোমরা বোর্ডের দিকে থাকে। 1 নম্বর, নাগরিক কারা, নাগরিকের শ্রেণী বিভাগ, দেশি বিদেশি নাগরিকের পার্থক্য আমি আলোচনা করব। 2 হলো অধিকার কি, অধিকারের শ্রেণী বিভাগ। 3 কর্তব্য কি, কর্তব্যের শ্রেণী বিভাগ। 4 মানবাধিকার কি, মানবাধিকারের শ্রেণী বিভাগ। মোটামুটি আলোচনার চেষ্টা করব, তোমরা খাতা কলম ধরো। প্রথমেই আলোচনা করছি আমি নাগরিক কারা, কাকে আমরা নাগরিক বলে চিনব, জানব, বুঝব। যারা, প্রথমে হলো যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে, নিয়মিত কর, মঙ্গল ও উন্নতি কামনা করে এবং স্থায়ীভাবে বসবাস করে। নাগরিক হতে গেলে প্রথমে কয়েকটা শর্ত। নাগরিককে দেশের স্থায়ী হতে হবে এবং রাষ্ট্র কর্তৃক সকল সুযোগ সুবিধা তারা ভোগ করবে, নিয়মিত কর, উন্নতি, মঙ্গল কামনা করবে। তারা হলো নাগরিক। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে বলছি তোমরা খাতা কলম ধরো, এটা পয়েন্ট আকারে আলোচনা হবে। প্রথমেই নাগরিক কারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, নিয়মিত কর, মঙ্গল, উন্নতি কামনা করে এবং রাষ্ট্র কর্তৃক ব্যয় প্রত্যেক প্রকার সুযোগ সুবিধা তারা ভোগ করে, তারা হলো নাগরিক। তাহলে নাগরিক আমরা চিনতে পারলাম। এখন এই নাগরিক সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলছেন, নাগরিক হলো সেই ব্যক্তি যারা একটি নির্দিষ্ট সমাজে, গ্রামে, পাড়ায়, মহল্লায় স্থায়ীভাবে বসবাস করবে। আজকে এক গ্রামে, কালকে আরেক গ্রামে, পরশুদিন আরেক গ্রামে না, যারা একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করবে, রাষ্ট্রের কল্যাণ কামনা করবে, মঙ্গল কামনা করবে, নিয়মিত কর প্রদান করবে, তারা হলো নাগরিক। এটা মোহাম্মদ এরিস্টটল বলছেন। এখন আসা যাক রাষ্ট্রের শ্রেণী বিভাগ, নাগরিকের শ্রেণী বিভাগ, এটা আমি আলোচনা করতে চাচ্ছি। নাগরিক সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে, জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে। জন্মসূত্রে নাগরিক, 1 নম্বর হলো জন্ম সূত্রে, আর অনুমোদন সূত্রে। আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি জন্মসূত্রে নাগরিক কারা। জন্মগতভাবে পিতামাতার নাগরিকতার অনুসারে যে পাড়ায়, গ্রামে, মহল্লায় পরিচিতি লাভ করে, তখন তাকে জন্মসূত্রে নাগরিক করে। পিতামাতার নাগরিকতা অনুসারে একটি সন্তানের যে পরিচিতি লাভ হয়, সেটা হলো জন্মসূত্রে নাগরিক। আর অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে গেলে কয়েকটি শর্ত সাপেক্ষে নাগরিকতা লাভ করা যায়। সেটা কি? যে আমাদের দেশের একজন সন্তান বাইরে যাবে, ধরো ইন্ডিয়া, ভারত, মানে চীন, জাপান ইত্যাদি দেশে যাবে, সেখানে চাকরির জন্য যাক, ব্যবসার জন্য যাক, বেড়াতের জন্য যাক, গিয়ে ভালো লাগছে, ভালো লাগার ফলে সে ভারতে গিয়ে মিনিমাম তাকে 10 বছর বসবাস করতে হবে। কয় বছর? 10 বছর। এবং ওই দেশের ভাষা জানতে হবে, ওই দেশের সম্পত্তি ক্রয় করতে হবে এবং ওই দেশের নারীকে বিবাহ করতে হবে। এই কয়েকটা শর্ত কি কি? ম্যাক্সিমাম যে দেশে আমি যাব, সেই দেশে গিয়ে সেই দেশের ভাষা জানতে হবে, প্রথমে ভাষা, তারপরে 10 বছর বসবাস করতে হবে, আবার সে দেশের সম্পত্তি ক্রয় করতে হবে এবং নারীকে বিবাহ করতে হবে।
এইগুলোর শর্ত পালন করার পর সেই দেশের রাষ্ট্রপতির কাছে বা রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন করার প্রেক্ষিতে যে নাগরিকত্ব লাভ করা যায় তাকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিক। তাহলে নাগরিক দুই প্রকার, জন্মসূত্রে এবং অনুমোদন সূত্রে। নাগরিক কারা? যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, নিয়মিত কর, মঙ্গল, উন্নতি কামনা করে এবং রাষ্ট্রে দেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে, তারা হলো নাগরিক। আর দুই নম্বর কথা হচ্ছে নাগরিকের শ্রেণীবিভাগ। নাগরিককে দুই ভাগে, কয় ভাগে? দুই। এক নম্বর হল জন্ম সূত্রে, আর একটা হলো অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে নাগরিক পিতামাতার পরিচয়ে সান্নিধ্যে যে পাড়ায়, যে মহল্লায়, যে গ্রামে নাগরিকত্ব লাভ করা হয় তখন তাকে জন্মসূত্রে নাগরিক বলে। আর অনুমোদন সূত্রে যে যে দেশে, যে রাষ্ট্রে আমি যাব সেই দেশের যায় মিনিমাম 10 বছর আমাকে সে দেশে থাকতে হবে, ভাষা জানতে হবে, সে দেশের সম্পত্তি ক্রয় করতে হবে এবং নারীকে বিবাহ করতে হবে। এই কয়েকটি শর্ত সাপেক্ষে অনুমোদন সূত্রে নাগরিকতা লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন জাগে যে জন্মসূত্রে নাগরিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জন্ম নীতি এবং জন্মস্থান নীতি। জন্মসূত্রে নাগরিককে কয় ভাগ করা হয়েছে? এই জন্মসূত্রে নাগরিককে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা জন্মনীতি, জন্ম নীতি, দুই হলো জন্ম স্থান নীতি। জন্মস্থান নীতি। আচ্ছা, জন্মনীতিটা কি? পিতামাতার পরিচয়ে যে সন্তান নাগরিকত্ব লাভ করে সেটা হলো জন্মসূত্রে বা জন্মনীতি নাগরিক। পিতামাতার যে পাড়ার, যে মহল্লার, যে গ্রামে সেই সন্তান যখন ওই নাগরিকত্ব লাভ করবে সেই পাড়ার, গ্রামের, মহল্লায়, সেটা জন্মনীতি। আর জন্মস্থান নীতিটা হলো যে একজন পিতা বা মাতা গর্ভধারণ অবস্থায় বাইরে বিদেশে ভ্রমণ করতে গেছে, সেই দেশে গিয়ে কোনো কারণে তার প্রসব বেদনা হলে সে দেশে জন্মগ্রহণ করে যে সন্তান, সেই সন্তান জন্ম যে স্থানে, যে গ্রামে, যে দেশে জন্মগ্রহণ করবে, স্থান মানে হলো যেখানে সে জন্মগ্রহণ করবে সেই স্থানেরই সে নাগরিক। এই জন্মস্থান নীতি অনুসারে নাগরিককে দুটি ভাগে ভাগ করা হয়। কি সেটা? দ্বৈত নীতি। জন্মস্থান নীতিকে জন্মস্থান নীতি অনুসারে একজন সন্তান দুটি রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারে। একটা হলো জন্মনীতি অনুসারে পিতামাতার, বাংলাদেশের যদি কোনো মানুষ বিদেশে গিয়ে জন্ম নেয় কোনো সন্তান, ওই সন্তানের পিতামাতা যদি বাংলাদেশি হয় তাহলে জন্মনীতি অনুসারে সে বাংলাদেশের নাগরিক। আর বাইরে গিয়ে জন্মগ্রহণ করছে জন্মস্থান নীতি অনুসারে সে বিদেশি রাষ্ট্রের নাগরিক। একই সন্তান বা একই মানুষ দুটি দেশের নাগরিকত্ব লাভ করা বলা হয়, তাকে বলা হয় দ্বৈত নাগরিক। তাকে কি? দ্বৈত নাগরিক। একই ব্যক্তি যখন দুটি রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে তখন তাকে বলা হয় দ্বৈত নাগরিক। প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় যে দ্বৈত নাগরিক কাকে বলে? যখন কোনো মানুষ বা ব্যক্তি একেধারে দুটি রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তখন তাকে বলা হয় দ্বৈত নাগরিক। আর জন্মস্থান হচ্ছে যে একজন সন্তান যখন পিতামাতার পরিচয়ে একটি দেশের নাগরিকত্ব লাভ করবে সেটা হলো জন্মনীতি। অর্থাৎ যে দেশে তার পিতামাতা জন্মগ্রহণ করেছে সেই সন্তান সেই দেশেরই নাগরিক। এবার আসো দেশি ও বিদেশি নাগরিক কাকে বলে? এইটা আমার বিষয়। এখন প্রিয় শিক্ষার্থী, নোট করে নাও, দেশি নাগরিক কিভাবে চিনব আর বিদেশিকে আমরা কিভাবে চিনব, এটা আমার হচ্ছে বিষয়। আমাদের দেশ ছোট্ট একটি নবীন রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশে বিদেশি নাগরিকরা বাস করে, যেমন খ্রিস্টানরা, যেমন বৌদ্ধ। এরা আমাদের দেশে ব্যবসা করার জন্য আসছে, অথবা আমাদের দেশ তাদের ভালো লাগছে বেড়াতে আসছে,
এই হিসেবে সে আমাদের দেশের ভাষা জানছে, যেমন খ্রিস্টান হসপিটাল, এই যে এই খ্রিস্টান হসপিটালগুলো মিশন যাকে বলা হয় মিশন হসপিটাল, এই মিশনে যারা চাকরি কর্মরত রয়েছেন তারা কিন্তু বিদেশি, কিন্তু আমাদের দেশের ভাষা জানে তারা, দিব্যি ভাষা বাংলা ভাষা বলতে পারছে। তো এখন আমি একটু ডিসাইড করতে চাই, দেশি নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে এবং রাষ্ট্রের কল্যাণ মঙ্গল উন্নতি কামনা করবে, কিন্তু বিদেশিরা এরা এই দেশের স্থায়ীভাবে বসবাস করবে ঠিকই, কিন্তু আমাদের দেশের তারা মঙ্গল কামনা করবে না, তারা স্ব দেশের মঙ্গল কামনা করবে। যে দেশ থেকে এসেছেন সেই দেশেরই তারা কল্যাণ মঙ্গল কামনা করবে, কিন্তু দেশের কোনো নাগরিকের দেশের কোনো উন্নতি মঙ্গল কামনা করবে না। একটা চেনার উপায়। 2 নম্বর চেনার উপায় হলো দেশি নাগরিকরা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, কিন্তু বিদেশিরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ভোটাধিকারও প্রয়োগ করতে পারবে না। শিক্ষার্থী, আশা করি দেশি এবং বিদেশি নাগরিককে তোমরা চিনতে পেরেছ বা জানার চেষ্টা করো। 3 নম্বরটা বলা যাচ্ছে যে দেশি নাগরিকেরা যে কোনো পরিস্থিতিতে দেশের জরুরি অবস্থায় যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনের কাজে নিয়োজিত করতে পারে, কিন্তু বিদেশিদেরকে কোনো প্রকার বিদেশি রাষ্ট্রীয় প্রয়োজনের কাজে নিয়োজিত করা যাবে না। এইভাবে আমরা পার্থক্য নিরূপণ করলাম। ঠিক প্রথমে হলো দেশিরা রাষ্ট্রের কল্যাণ কামনা করবে, বিদেশিরা যে রাষ্ট্র থেকে এসেছে সেই রাষ্ট্রের মঙ্গল কামনা করবে। 2 নম্বরটা হলো যে দেশি নাগরিকরা যে কোনো রাজনীতিতে বা ভোটাধিকার প্রয়োগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, বিদেশিরা কোনো প্রকার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না, ভোটাধিকারও প্রয়োগ করতে পারবে না। দেশের জরুরি পরিস্থিতিতে দেশি নাগরিককে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু বিদেশিদেরকে ব্যবহার করা যাবে না। এটা 3 নম্বর কথা। আশা করি যে তোমরা দেশি বিদেশি নাগরিকের পার্থক্যটা বুঝতে পেরেছ। যদি না বুঝো তাহলে মোবাইল নাম্বারে বা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের প্রশ্ন সলভ করে দেবো। 2 নম্বরটা আসলে অধিকার কি, অধিকারের শ্রেণীবিভাগ। সুযোগ সুবিধা ছাড়া একজন মানুষ তার শ্রীবৃদ্ধি ঘটাতে পারে না, তার পরিপূর্ণতা বিকাশ লাভ করতে পারে না। যেমন কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, তোমার বিভিন্ন রাষ্ট্র কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা লাভের অধিকার, এগুলো ছাড়া একজন মানুষ তার ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না। এর নাম হলো অধিকার। অর্থাৎ আমি সংক্ষেপে বলতে পারি যে যে সকল নিয়ম নীতি ছাড়া একজন মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ, একজন মানুষ তার চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারে না, তখন তাকে বলা হয় অধিকার। যেমন আর একটা অধিকার হলো যে মানুষ যা ইচ্ছা খুশি তাই করার নাম অধিকার, কিন্তু এই অধিকার প্রকৃত অর্থে অধিকার নয়। যেমন আমার অধিকার আমি এখান থেকে বগুড়া শহরের মধ্যে যাব, আমাকে কেউ বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে না, এটা রাষ্ট্র দেওয়া কর্তৃক সুযোগ সুবিধা ভোগ। তো অধিকার মানুষের আয় দৃষ্টি, অর্থাৎ একজন মানুষের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য যে সকল নিয়ম নীতি সুযোগ সুবিধার প্রয়োজন তার নাম হলো অধিকার। অধিকার ছাড়া কোনো মানুষ তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না। অধিকারী মানুষকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে শিক্ষা দেয়, পাশাপাশি কর্তব্য পালন করতে শিক্ষা দেয়। যেমন আমার অধিকার আমি জনসমাবেশ করি, এই জনসমাবেশের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন জনগণের মধ্যে মিলিয়ে দেব, পাশাপাশি জনগণের মাধ্যমে আমার প্রতি তাদের যে একটা কর্তব্য, রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা জনগণকে দেয় এবং সেই সুযোগ সুবিধার ফলে জনগণ তার শ্রীবৃদ্ধি ঘটায়, তার নাম হলো অধিকার। অধিকারের শ্রেণীবিভাগ। শিক্ষার্থী, এবার অধিকারের শ্রেণীবিভাগ কি? অধিকার সম্পর্কে বিভিন্ন মনীষী সঙ্গে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক লাস্কি। কে? লাস্কি। লাস্কি বলেছেন যে একজন মানুষ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য
যে সকল নিয়ম নীতি অনুসরণ করে তার নাম হলো অধিকার। অধিকারের শ্রেণীবিভাগ অধিকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, নৈতিক অধিকার আর হলো সামাজিক অধিকার। নৈতিক অধিকার, নৈতিক অধিকারের মধ্যেই কর্তব্যের বীজ নিহিত রয়েছে। আমি শুধু আমার পাওনা বুঝিয়ে নেব, পাশাপাশি কর্তব্য দিব না বা রাষ্ট্রের সেবা করবো না, এটা কিন্তু নয়। সমাজের সেবা করবো না, মানুষের সেবা করবো না, এটার নাম অধিকার নয়। আসলে আমি সেই কর্তব্য পরে যাব। অধিকারের শ্রেণীবিভাগ প্রধানত দুই ভাগে ভাগ করে, নৈতিক অধিকার এবং সামাজিক অধিকার। নৈতিক অধিকার নীতি নৈতিকতা, অর্থাৎ নিয়ম নীতি অনুসারে অন্যের প্রতি কর্তব্য দায়িত্ববোধ জাগ্রত হওয়ার নাম হলো নৈতিক অধিকার। আর সামাজিক অধিকার সমাজে প্রচলিত নিয়ম নীতি সবার জন্য মেনে চলে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার নাম হলো সামাজিক অধিকার। নৈতিক অধিকার আর সামাজিক অধিকার। নৈতিক অধিকার হলো অন্যের প্রতি অন্যের নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে অন্যের অনুরূপ কাঙ্ক্ষিত স্বপ্ন যেন বাস্তবায়ন বাধার সৃষ্টি না হয়, সেটা হলো নৈতিক অধিকার। আর সামাজিক অধিকার সমাজে বসবাস করার মাধ্যমে সকলের সমভাবে বেঁচে সম্মানের সহিত বেঁচে থাকার নাম হলো সামাজিক অধিকার। আর এই সমস্ত অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক দেয় যে সকল সুযোগ সুবিধা পরিপূর্ণভাবে একজন নাগরিক যখন ভোগ করবে, তখন সেটা নাম হলো নৈতিক এবং সামাজিক অধিকার। এই সামাজিক অধিকার এবং নৈতিক অধিকার মধ্য দিয়ে মানুষের কর্তব্যবোধ জাগ্রত হয়। সেটা এখন আসলে কর্তব্য শোনো, কর্তব্য হলো যে আমি আমার ন্যায্য অধিকার বুঝে নেওয়ার পর উক্ত অধিকার বুঝিয়ে নেওয়ার পর মানুষের প্রতি যে দয়া দাক্ষিণ্য ও নিয়ম নীতি প্রদর্শন করা, এর নাম হলো কর্তব্য। যেমন রাষ্ট্রের প্রতি শুধু আমরা ভোগ করি, পাশাপাশি কর্তব্য হচ্ছে রাষ্ট্রের মঙ্গল কামনা করা, রাষ্ট্রের কল্যাণ কামনা করা, রাষ্ট্রের উন্নতি কামনা করা, এর নাম হলো কর্তব্য। তাহলে অধিকার সম্পাদনের মাধ্যমে কর্তব্য নিহিত রয়েছে, অর্থাৎ অধিকার যেখানে থাকবে সেখানে কর্তব্য রয়েছে। এবার আসো মানবাধিকার কি। অধিকার, কর্তব্য এবং অধিকার, কর্তব্য ও নাগরিক মর্যাদা, এইগুলোর সমষ্টির নামই হলো মানবাধিকার। নাগরিক মর্যাদা যে অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যে সকল সুযোগ সুবিধা একজন মানুষ ভোগ করে, পাশাপাশি আবার দায়িত্ব কর্তব্য সম্পাদন করে, আবার যে সকল নিয়ম নীতি অনুসরণ করে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করে, এই সকল সমষ্টিকে বলা হয় মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে সকল নিয়ম নীতি আমরা অনুসরণ করব তার নাম হলো মানবাধিকার। মানবাধিকার সম্পর্কে জাতিসংঘ কর্তৃক আরোপিত যে সকল একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেটা হলো এই যে একজন মানুষ রাষ্ট্র দেওয়া সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি সমাজে সকল প্রকার সৃষ্টির প্রতি যে দয়া দাক্ষিণ্য এবং কর্তব্য সম্পাদন করতে শিক্ষা লাভ করে, তার নাম হলো মানবাধিকার। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে ফোনের মাধ্যমে জানাবে, যেহেতু অনলাইনে ক্লাস, সরাসরি ফিজিক্যালি ক্লাস করলে অনেক কথা সলভ করা যায়, প্রশ্নের উত্তর সমাধান করা যায়, কিন্তু এখানে টেবিল চেয়ার আর ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ক্লাস, এই কারণে তোমরা একটু ফোনে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার ফোন 24 ঘন্টায় খোলা থাকবে, আর তোমরা নোট করে নিও। প্রতিষ্ঠান খুললে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো। আজকের মতো ওই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।